এটা বলতে পারেন আমার মায়ের একটা স্বপ্ন পূরণের যাত্রা। আমি তো আসলে কৃষক পরিবারের সন্তান, সেই ছোটবেলা থেকেই কৃষি বা কৃষির সাথে আমরা জড়িত। এখনকার বাজারে যা কিছু জিনিস আনি খাই, ফলমূল থাকি, মনে করেন সবজি থাকি, সব কিছু ভেজাল, কোনো স্বাদ পাচ্ছি না। কিন্তু এর আগে থেকে একটু একটু করে করি, আমি দেখছি যে খুব ভালো স্বাদ। খালি চুলের মধ্যে দেওয়ার সাথে মনে করেন একটু জাল দিলে একবারে মমের মতন হয়ে যায়, এতে কিন্তু খুব স্বাদ লাগে, খুব ভালো। এই জন্য আমার ছেলেকে বলছি যে বাবা আমার এই চাহিদাটা পূরণ করো। কিন্তু এইটা আমার খুব ভালো লাগছে, কিন্তু আমরাও খাবো, পাশাপাশি লোকজন যত মানুষ আছে সবাই জন খায়া বাঁচছে। নিরাপদ জিনিস, নিরাপদ ফলমূল। আমি আলুতে মোটামুটি এর ভালো রেজাল্ট পাইছি। এই পাশের জমি আমার এই ধান ক্ষেতটা অত্র এলাকার যত চাষি আছে এই চাষিরা ধান ক্ষেতটা দেখার জন্য আসছিল যে আপনি এটাতে কী ব্যবহার করছেন। তখন আমি বলছি যে আমি তো এবারে কেঁচো কম্পোস্ট সার এখানে ব্যবহার করছি এই জমিটাতে। তা আমি অনেক উপকৃত হয়েছি। অন্য অন্য জমির তুলনায় এই জমিটাতে ধান আমি অনেক বেশি ধান পেয়েছি। ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের বন্ধুর পরামর্শে অস্ট্রেলিয়ান ব্রিডের ট্রপিক্যাল রিজিয়নের কেঁচো, যেটা বলে ইয়ারসিনিয়া ফেটিডা, এই প্রজাতির কেঁচো আমি সংগ্রহ করি এবং সেটাই কালচার করে আমাদের নিজস্ব চাহিদা মেটানোর জন্য কিছুটা জৈব সার নিজেরাই তৈরি করা শুরু করি। আস্তে আস্তে সেইটাই যখন ফলনটা ভালো হলো, আম্মা বেশ উদ্বুদ্ধ হলো। পরবর্তীতে আম্মা বলল যে এটাকে তাহলে কেন আমরা সরিয়ে দেবো না। সেখান থেকে এই উদ্যোগটা নেওয়া এবং আম্মার স্বপ্ন পূরণের চেষ্টা করা যে আমরা ভবিষ্যতে এখান থেকে একটু বড় আকারে একটু কেঁচো সার তৈরি করে কৃষক পর্যায়ে এটা বিতরণ করে দেওয়া, যাতে তারা উপকার পায় এবং আমরা যেন নিজে বাঁচলে তো হলো না, সবাইকে মিলেই বাঁচতে হবে। সবাই মিলে যেন আমরা বিষমুক্ত খাবার খেতে পারি, নিরাপদ সবজি খেতে পারি, ফল ফসল যেন নিরাপদ খেতে পারি, সেই ব্যবস্থা করা। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের আজকের এই প্রোগ্রাম দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি। দর্শক বন্ধুরা, আমরা অবস্থান করছি আমাদের রংপুর জেলার গঙ্গাছড়া উপজেলার ময়নাকুটি রোডের পাশে মাজেদা ভার্মি কম্পোস্ট উৎপাদন খামারে। দর্শক, মাজেদা ভার্মি কম্পোস্টের দুটি প্রজেক্ট, আমরা এই মুহূর্তে যে প্রজেক্টে দাঁড়িয়ে কথা বলছি এটি হচ্ছে 1 নম্বর প্রজেক্ট। এখান থেকেই মূলত ভার্মি কম্পোস্ট সারের উৎপাদন যাত্রা শুরু। এখন তথ্য প্রযুক্তির সহায়তায় উদ্যোক্তারা অনেকটা সচেতন হয়েছে। ইতিপূর্বে আমরা দেখেছি চারিতে বা রিঙ্গে কেঁচো কম্পোস্ট সার তৈরি হয়েছে, সেটা অনেকটা সহজলভ্য করে এইরকম 2 তলা বিশিষ্ট ঘর তৈরি করে মেঝেতে সার তৈরি হচ্ছে। পাশাপাশি এই যে মাছায় দেখতে পাচ্ছেন, মাছায়ও সার তৈরি হচ্ছে। সহজলভ্যভাবে এই সারটি তৈরি করে এখন কৃষক চাষি ভাইদের দোরগোড়ায় পৌঁছায় দিচ্ছেন আমাদের রংপুর শহরের একজন বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ মুরাদ স্যার, যিনি তার মায়ের ইচ্ছা পূরণে ভার্মিকম্পোস্ট সার উৎপাদনের উদ্যোগ নিয়েছেন। আমরা আজকে মাজেদা ভার্মিকম্পোস্ট সার তৈরির বিভিন্ন বিষয় আপনাদের সামনে তুলে ধরবো। উদ্যোক্তারা কিভাবে ভার্মিকম্পোস্ট তৈরি করতে পারে, ভার্মিকম্পোস্ট সারের গুণাগুণ কী, কিভাবে আপনারা এটি প্রয়োগ করতে পারেন, কিভাবে পেতে পারেন, সব বিষয় আজকের প্রোগ্রামের মাধ্যমে জানার চেষ্টা করব। আশা করছি যারা চাষাবাদ করেন তাদের জন্য তো ভিডিওটি গুরুত্বপূর্ণ হবে, সেই সাথে যারা কেঁচো কম্পোস্ট সার তৈরি করতে চান তারাও এই ভিডিওটি দেখে উপকৃত হবেন। দর্শক বন্ধুরা, এখন পর্যন্ত আপনারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। সেই সাথে আপনি কৃষি সেক্টরে কোন ধরনের ভিডিওগুলো দেখতে পছন্দ করেন সেটি জানিয়ে দিবেন আমাদের কমেন্টস বক্সে। তো চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আপনি হচ্ছে আসলাম ভাই, তাই না? জি। কি করতেছিলেন এখানে? এই যেখানে কিছু করতেছি। প্রচুর কিছু দেখতে পাচ্ছি। জি। এগুলো তো সারও হয়ে গেছে। জি, এগুলো হয়ে গেছে। এখানে উৎপাদন হচ্ছে, তাই না? জি, এখানে উৎপাদন হচ্ছে। আর এরপরে কি হয় উৎপাদন হয়? এখানে পর ওখানে যাবে, নিটিং হবে। আপনি এখানে কি দায়িত্ব রয়েছে? আমি এখানে মাজেদা ভার্মি কম্পোস্টে সার্বিক ব্যবস্থাপনার দায়িত্ব আছে। তো দেখতে পাচ্ছি 2 তলা। জি। নিচতলায় হচ্ছে, নিচতলাও হচ্ছে, উপরে হচ্ছে। এখানেও কি গোবর দেওয়া আছে? জি, এখানেও গোবর দেওয়া আছে। এগুলো তো সার হয়ে গেছে। এগুলো সার হয়ে গেছে। এখানে শেড কয়টা করা আছে? এখানে ঘর আছে হলো 5টা। প্রত্যেকটা এরকম করে যে শেড করছেন, এরকম শেডে তো 4টে বেড দেখতে পাচ্ছি। জি। প্রত্যেকটা বেডে উৎপাদন কেমন হয়? মাশাআল্লাহ ভালোই হয়। এখানে 2 টন করে আসে এই পুরো ঘর মিলে। জি। তার মানে একটা মাছাতে প্রায় 500 কেজি। 500 কেজি। জি। এমভাবে নিচেও পাচ্ছেন। জি। 4টেতে মোটামুটি কত টন পাওয়া যায়? 8 থেকে 10 টন। প্রথমে গোবর নিয়ে আসি, গোবর নিয়ে এসে গোবরটা একটু শুকাই, গ্যাসটা ফ্রি করি। গ্যাসটা ফ্রি করার পর তারপর কিছু দিই খাইতে। খাওয়ার পর তারপর যখন সার হয়ে যায়, এই যে অলরেডি সার হয়ে গেছে,
এই সারটা আমরা আবার নিট করি। এখানে কতদিন থাকে? এখানে থাকে যদি বেশি থাকে তাহলে দিন কম আসবে, আপনার হচ্ছে তারপর 15 দিনের মতো থাকে। কিছু বেশি হলে দ্রুত দ্রুত খাচ্ছে। জি, শেডটা আপনারা কিভাবে করেছেন? এখানে দেখছি পলিথিন দিয়েছেন, এখানে কি জি, বাঁশের মাচা? এটা? জি, নিচে বাঁশের মাচা, উপরে পলিথিন, তার উপরে পলিথিন। এখানে গোবর দেওয়ার পরে কি উপরে চট ঢেকে দিয়েছে? জি, চট দিয়ে ঢেকে দিয়েছি, তাহলে অন্ধকারে থাকবে। এখানে কি কোনো করণীয় থাকে? গোবর দেওয়ার পরে হচ্ছে দেখি গোবরটা দলা হয়েছে কিনা, কিছু খাচ্ছে কিনা, এগুলো দেখি, পরে একটু পানি ঝাঁঝারি দিই। এগুলো শেডে তো এখন দেখতেছি পরিপূর্ণ সার জি। উৎপাদন হতে হচ্ছে। জি, এখন মাসে কেমন পাচ্ছেন সার? মাসে আলহামদুলিল্লাহ ভালোই পাচ্ছি, 18 থেকে 20 টন 2 প্রজেক্ট মিলে। জি, সার কিভাবে নেটিং করতেছেন এবং সারের মানটা কেমন সেটা দেখাই। আচ্ছা চলে। এই হচ্ছে আমাদের মাজেদা ভার্মি কম্পোস্ট। মাশাআল্লাহ, মান তো অনেক ভালো। জি, এখানে কোনো গন্ধ নেই, কালারটা সুন্দর চাপাতি কালার। এখানে তো এগুলো নেটিং হলো না? জি, একটু আগে নেটিং হলো। প্রতিদিনে কি এই কাজটা চলে? জি, প্রতিদিনই চলে। কতজন এগুলোর সাথে জড়িত হন? আমি করি, আরো আমার সঙ্গে আরো আছে 7-8 জন আছে, ওরা কাজ করে, আমি দিক নির্দেশন দেই তাদের। এটা কিভাবে ব্যবহার হচ্ছে? আমরা যেরকম সার ব্যবহার করি এভাবে ছিটিয়েও দেওয়া যায়, এবং তার চেয়ে আরও ভালো হয় যদি একটু হালকা পানি ঝিঝারি দিয়ে যদি ব্যবহার করে তাহলে আরও ভালো হয়। শেডগুলো দেখতেছি উপরে জিওটেক্স দিয়েছেন, 2 তলা করেছেন, নিচে সার তৈরি হচ্ছে, উপরে সার তৈরি হচ্ছে, এতে আপনারা কেমন সুবিধা পাচ্ছেন? এখানে কোনো সমস্যা পাচ্ছি না, আমরা এখানে আরও ভালো হয়ে পাচ্ছি যে ভিতরটা আমাদের ঠান্ডা থাকতেছে। কিছু যে জিনিসটা পছন্দ করে স্যাঁতস্যাঁতে জায়গা, আর হচ্ছে আপনার ঠান্ডা জায়গা, এগুলো পছন্দ করে, ঠিক আমরা এরকম ভালো সুবিধা পাচ্ছি জিও শেড দেওয়ার ফলে। আমরা বাজারে যে সারগুলো পাই তার থেকে অনেক গুণ বেশি ভালো। আমি বড় চাষিদেরকে বলি যে আপনারা ভার্মি কম্পোস্ট ব্যবহার করেন। এখন ক্ষুদ্র পরিসরে অনেকেই শুরু করছিল, এখন বাণিজ্যিক উপায়ে খামার গড়ে উঠছে। আমরা তেমনই একটি খামারের গল্প আমরা আপনাদের সাথে শেয়ার করবো। আরও একটি প্রজেক্ট রয়েছে, সেখানে যাব। আমাদের আজকের প্রোগ্রামে আমরা কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে আপনাদের পরিচয় করাবো, যারা এই খামারগুলো সবসময় দেখভাল করতেছেন, চাষিদেরকে পরামর্শ দিচ্ছেন। সেই সাথে যে মাজেদা ভার্মি কম্পোস্টের কর্ণধার মাজেদা, তেনার সাথে আমরা কথা বলবো। সেই সাথে মাসেলের যে উদ্যোগের গল্প সেটিও আমরা জানবো। আমাদের সাথে থাকবেন, আমরা 2 নম্বর শেডে গিয়ে বাকি বিষয়গুলো জানার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। মাজেদা জৈব সার এর যাত্রাটা কিভাবে শুরু হলো, কেন এই ধরনের উদ্যোগ নেওয়া? এটা বলতে পারেন আমার মায়ের একটা স্বপ্ন পূরণের যাত্রা। আমি তো আসলে কৃষক পরিবারের সন্তান, সেই ছোটবেলা থেকেই কৃষির সাথে আমরা জড়িত। তো একটা পর্যায়ে নিজেদের জন্যই সবজি চাষ করতাম। তো দেখলাম যে একটা ভালো মানের সবজি, পুষ্টি গুণে সমৃদ্ধ, টেস্টি, এরকম সবজি যখন আমি কেমিক্যাল ফার্টিলাইজার অর্থাৎ রাসায়নিক সার ব্যবহার করতেছিলাম, ততটা ভালো ফলন পাচ্ছিলাম না, প্লাস স্বাদে গুণে একেবারেই নিম্ন পর্যায়ে যেটা বাজারে আমরা পাই। পরবর্তীতে যখন আমরা দেখলাম যে বাংলাদেশে আসলে জৈব সারের প্রসার হচ্ছে, আমরা আমাদের ফসলেও এই জৈব সারের প্রয়োগ শুরু করলাম। জৈব সারের প্রয়োগ শুরু করার পরে দেখলাম যে আমাদের যে সবজিটা উৎপাদন করছি আমরা নিজেদের খাবারের জন্য, সেটাই পুষ্টিগুণে সমৃদ্ধ হলো, দেখতে সুন্দর হলো, টেস্ট সুন্দর হলো। সবচেয়ে বড় কথা হচ্ছে বাজার থেকে যে আমরা যে বিষযুক্ত খাবার খাচ্ছিলাম, এখন আমরা বিষমুক্ত সবজিটা পাচ্ছি। এই উদ্যোগটা মূলত আমার আম্মা প্রথম চিন্তা ভাবনা করে। এর ফলে আমি প্রথম যখন এটা চিন্তা ভাবনা কেবল শুরু হয়, তখন আমি আসলে ঢাকায় পিজি হাসপাতালে আমার পোস্ট গ্রাজুয়েশনে পড়াশোনায় ব্যস্ত ছিলাম। তো ওই সময়ই আমরা জৈব সার দিয়ে এই বিষমুক্ত যে সবজি সেটা চাষাবাদে আগ্রহী হই। প্রথম দিকে যেই পরিমাণ রাসায়নিক সার ব্যবহার করতাম, প্রথম বছরে আমরা সেটা প্রায় 10% কমাই ফেলি। দ্বিতীয় বছরে আমরা সেটা প্রায় 50% রাসায়নিক সারের ব্যবহারটা কমাই ফেলি। এবার চলতে চলতে তৃতীয় বছরে এখন এসে আমি প্রায় 90%ই রাসায়নিক সার ব্যবহার কমাই ফেলছি। কোনো কোনো ক্ষেত্রে একটু সামান্য রাসায়নিক সার ব্যবহার করি, কোনো সময় করিই না, পুরোটাই জৈব সার দিয়েই এই সবজিটা তৈরি করতেছি। তো দেখা গেলো আগে আমি যদি দেখতাম যে 10,000 টাকার সার কিনতাম, এখন সেখানে আমার 500 টাকা থেকে 1,000 টাকার রাসায়নিক সার কিনলেই হয়ে যায়। আগে যেখানে প্রায় 1,000 কেজি সবজি তৈরি করতাম, সেইটা এখন জৈব সার ব্যবহারের ফলে প্রায় 1200 কেজি সবজি আমি উৎপাদন করতে পারছি। ফলনটাও বেড়ে গেছে, দেখতে সুন্দর হয়েছে, খেতেও সুস্বাদু সুন্দর। তো পরবর্তীতে ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের এক বন্ধুর পরামর্শে অস্ট্রেলিয়ান ব্রিডের ট্রপিক্যাল রিজিয়নের কেঁচো, যেটা বলে ইয়ারসিনিয়া ফেটিডা, এই প্রজাতির কেঁচো আমি সংগ্রহ করি এবং সেটাই কালচার করে আমাদের নিজস্ব চাহিদা মেটানোর জন্য কিছুটা জৈব সার নিজেরাই তৈরি করা শুরু করি। আস্তে আস্তে সেইটাই যখন ফলনটা ভালো হলো, আম্মা বেশ উদ্বুদ্ধ হলো। পরবর্তীতে আম্মা বললো যে এটাকে তাহলে কেন আমরা ছড়িয়ে দেবো না। সেখান থেকে এই উদ্যোগটা নেওয়া এবং আম্মার স্বপ্ন পূরণের চেষ্টা করা যে আমরা ভবিষ্যতে এখান থেকে একটু বড় আকারে একটু কেঁচো সার তৈরি করে কৃষক পর্যায়ে এটা বিতরণ করে দেওয়া, যাতে তারা উপকার পায়। এবং আমরা যেন নিজে বাঁচলে তো আর হলো না, সবাইকে মিলেই বাঁচতে হবে। সবাই মিলে যেন আমরা বিষমুক্ত খাবার খেতে পারি, নিরাপদ সবজি খেতে পারি, ফল ফসল যেন নিরাপদ খেতে পারি, সেই ব্যবস্থা করা। আসলে অস্ট্রেলিয়ান যে ট্রপিক্যাল রিজিয়নের সাথে আমাদের যে ট্রপিক্যাল রিজিয়নে এটার খুব মিল আছে। এই কারণে ওই কেঁচোটা আমাদের দেশে খুব ইফেক্টিভ হচ্ছে। এটা হচ্ছে এইসিনিয়া ফেটিডি প্রজাতির। এটা সাধারণত খুব বেশি বড় হয় না, সাধারণত 12 থেকে 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এটা ভালো কাজ করে। এর চেয়ে কম তাপমাত্রায়, এর চেয়ে বেশি তাপমাত্রায় গেলে এই কেঁচো সাধারণত মরে যায়। আর একটা বিষয় হচ্ছে যে এই কেঁচোটা তার ওজনের সমপরিমাণ খাবার প্রতিদিন গ্রহণ করে এবং ওই পরিমাণ
পরিমাণ সার সে তৈরি করে দেয়। শুরু থেকে এখন পর্যন্ত মাসিক উৎপাদন ক্ষমতা আমাদের প্রায় 20 টনের কাছাকাছি। তবে এটা অতি শীঘ্রই হয়তো আর 2 থেকে 3-4 মাসের মধ্যে আমি 50 টনে যাব এবং আশা করছি আগামী বছরের মধ্যে এখান থেকে 100 থেকে 150 টন উৎপাদন ক্ষমতায় নিয়ে যাব। কৃষক পর্যায়ে এটা ছড়িয়ে দেওয়ার ব্যবস্থা করব। ইতিমধ্যে আপনি জেনে খুশি হবেন যে আমাদের উপজেলা পর্যায়ে আশেপাশে যারা কৃষক চাষি ভাই বোনেরা আছেন তারা আমাদের এখান থেকে এই জৈব সারটা সংগ্রহ করে তারা জমিতে যখন প্রয়োগ করছেন এটার ফলাফলটা অন্য যে সার ব্যবহার করতেন তার তুলনায় অনেক অনেক বেশি পাচ্ছেন। তারা নিজেরাই এসে বলছেন যে তাদের ফলনটা প্রায় 20 থেকে 25% মধ্যে বেড়ে গেছে। এর পাশেই জমি ছিল, এটা প্রায় উনি 10 একর আলু গতবার সিজনে চাষ করছেন। তো আমাদের এইখান থেকে উনি জৈব সারটা নিয়ে ওনার আলু খেতে দেওয়ার পরে উনি যেখানে আগে 13 থেকে 14 মেট্রিক টন আলু পেতেন, এবার আমাদের জৈব সার ব্যবহার করার পরে ওনার আলুর ফলন প্রায় 16 থেকে 17 মেট্রিক টন চলে আসছে। আবার আপনি হয়তো জানবেন যে কৃষক পর্যায়ে আলুতে একটা দাঁত রোগ নামে একটা রোগ হয়, ব্লাইট রোগ, আর্লি ব্লাইট, রেড ব্লাইট যে রোগগুলো হয়, এই রাসায়নিক সার ব্যবহার করার কারণে যে রোগগুলোর এই প্রকোপগুলো খুব বেশি, কৃষকের বস্তার পর বস্তা আলু নষ্ট হয়ে যায়। আমাদের এই জৈব সার ব্যবহারের পর এই ক্ষতিকারক যে রোগগুলো যেমন দাঁত, আর্লি ব্লাইট, রেড ব্লাইট এই রোগগুলো হচ্ছে, উৎপাদনটা বহুগুণে বেড়ে গেছে, ফলন বেড়ে গেছে, কৃষকের লাভ আসছে। এখন কৃষক আমাকে সার যতই চাচ্ছে আমি চাহিদা পূরণ করতে পারছি না। এই কারণেই আমার এই জিনিসটা আরও বাড়ানোর চিন্তা ভাবনা। আমরা যখন আমাদের সবজিগুলো বাইরের দেশে রপ্তানি করতে যাচ্ছি তখন আমরা বড় একটা বাধার সম্মুখীন হচ্ছি যে আমাদের রাসায়নিক সার ব্যবহার করার কারণে আমাদের সবজিগুলো কিন্তু অতটা মানসম্মত হচ্ছে না। ফলে আমরা সবজি রপ্তানি করে যে একটা বিশাল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারতাম সেটা পারছি না। কিন্তু এই জৈব সারগুলো ব্যবহার করার ফলে আমাদের যেই পুষ্টিগুণে সমৃদ্ধ যে ফসল সবজি হবে, আমরা এটা রপ্তানি করেও কিন্তু এখান থেকে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবো। এটা রংপুর শহরের কাছাকাছি। আমার এখানে রংপুর শহরের যারা ছাদ বাগানে বিশেষ করে আছেন তারা প্রায় সবাই আমার সাথে যোগাযোগ করছেন। আমি তাদেরও চাহিদা পূরণ করার চেষ্টা করছি আমার এই স্বল্প উদ্যোগটার মাধ্যমে। আমরা যে উদ্যোগটা গ্রহণ করেছি আশা করছি যেটা আমি যদি আমার এই স্বপ্ন পূরণ হয়, এটা যদি আমি বাস্তবায়ন করতে পারি, তাহলে আশা করছি আমরা ধীরে ধীরে স্থানীয় পর্যায়ের চাহিদা তো মেটাবোই, আশা করি জাতীয় এবং পরবর্তীতে আন্তর্জাতিক পর্যায়েও এর চাহিদা মেটাতে পারবো ইনশাআল্লাহ। আমার নাম মোহাম্মদ রহমত আলী। জি, আমি কৃষির ওপর আমার নির্ভর, আমি কৃষি কাজ করি। কারণ 45 বছর থেকে আমার বয়স তো প্রায় 62। আমি ধান, আলু, ভুট্টা, আচ্ছা, পাট সব ফসলই করি। এই সার অত্র এলাকার মধ্যে আমি ব্যবহার করি। আমি আলুতে মোটামুটি এর ভালো রেজাল্ট পাইছি। এই পাশের জমি আমার এই ধান ক্ষেতটা অত্র এলাকার যত চাষি আছে এই চাষিরা ধান ক্ষেতটা দেখার জন্য আসছিল যে আপনি এটাতে কী ব্যবহার করছেন। তখন আমি বলছি যে আমি তো এবারে কেঁচো কম্পোস্ট সার এখানে ব্যবহার করছি এই জমিটাতে। তা আমি অনেক উপকৃত হয়েছি। অন্য অন্য জমির তুলনায় এই জমিটাতে ধান আমি অনেক বেশি ধান পেয়েছি। এই জমিটার আবাদ করতে গিয়ে রাসায়নিক সারের ব্যবহার খুবই কম করছি। আগে করছিলাম 22 শতকে 30-35 সার ব্যবহার করতাম, এবার আমি 12 করে সার দিছি, ভাগের 1 ভাগ। এনারা যে উদ্যোগটা নিয়েছে এটা খুব ভালো উদ্যোগ। এটা আমাদের অর্থ এলাকার যে সাধারণ কৃষক আছে এখান থেকে সুবিধা ভোগ করতে পারবে। আমি লাভবান হয়েছি, আমি সবাইকে বলতেছি তো যে এই তোমার কেঁচো কম্পোস্ট সারটা সবাই ব্যবহার করো, অন্তত একটা বার করে দেখো। আমি এভাবে সবার সঙ্গে আলোচনা করতেছি। তা আশা করি আগামীতে যে আমার আমন এখন সামনে কিন্তু আমন সিজনে আশা করি সবাই জৈব সার ব্যবহার করবে, যারা শাকসবজি আবাদ করবে তারাও ব্যবহার করবে। দর্শক বন্ধুরা, আজকে আমরা এক ঝাঁক উপসহকারী কৃষি কর্মকর্তা ভাইদেরকে পেয়েছি মাজেদা ভার্মি কম্পোস্টে। যেনারা রয়েছেন তারা অত্যন্ত অভিজ্ঞ, মাঠ পর্যায়ে বিভিন্ন বিষয়ে পরামর্শ দিচ্ছেন। কেঁচো সার কিভাবে আমরা ব্যবহার করতে পারি, এই সুবিধা অসুবিধাগুলো নিয়ে প্রত্যেকের কাছ থেকে তথ্য নেওয়ার চেষ্টা করব এবং জানার চেষ্টা করবো এর ব্যবহারের বিভিন্ন বিষয়। আমি উপশহরী কৃষি অফিসার শ্রী ভূপাল চন্দ্র রায়। আসলে ভার্মি কম্পোস্ট একটি উৎকৃষ্ট মানের জৈব সার, বিভিন্ন সবজি এবং ধানে এটা ব্যবহার করে থাকি। তো সবজির ক্ষেত্রে বা ধানের ক্ষেত্রে আমরা যে ডোজটার কথা বলে আসতেছি সেটা হলো একরে 1000 থেকে 1200 কেজি, শতকে 10 থেকে 12 কেজি দিলেই মোটামুটি ভালো ফলন আশা করা যায়। আর এভাবে যদি আপনি একটানা 3 বছর জমিতে ব্যবহার করেন তো পরবর্তীতে আর তেমন সার দেওয়া লাগবে না। ভার্মি কম্পোস্ট ব্যবহারে তুলনামূলকভাবে ফসলের ফলন অনেক বেশি হয়। যদি আমরা ভার্মি কম্পোস্ট ছাড়া এখানে চাষাবাদ করি সেক্ষেত্রে দেখা যাচ্ছে আলুর ক্ষেত্রে বলি একরে আপনার 13 মেট্রিক টন আসে, এবং যদি আমরা ভার্মি কম্পোস্ট ব্যবহার করি সেখানে একরে 16 মেট্রিক টন পর্যন্ত ফলন পাওয়া যায়। রাসায়নিক সার জমিতে ব্যবহার করব, একবারে ব্যবহার করব না এমন নয়। এখানে রাসায়নিক সারের পাশাপাশি আমরা যদি জৈব সার ভার্মি কম্পোস্ট ব্যবহার করি তাহলে জমির গুণগত মান থেকে শুরু করে উর্বরতা শক্তি থেকে শুরু করে ফলন দুটোই আমরা কাঙ্ক্ষিত মাত্রায়
পেতে পারি। জৈব সার হলো মাটির প্রাণ, আর এই ভার্মি সারটা হলো একটা জৈব সার। তো জৈব সার যদি কোনো ব্যক্তি ব্যবহার করে, কোনো কৃষক ব্যবহার করে, তারা বিভিন্ন রকম উপকার পেতে পারে। যেমন জৈব সার ব্যবহার করলে মাটির প্রথমেই উর্বরতাটা বৃদ্ধি পায়। জৈব সার যদি কেউ ব্যবহার করে, তাহলে রাসায়নিক সারের পরিমাণটা কম লাগে, তাতে আমাদের অর্থ কি হয়, কৃষকের অর্থ সাশ্রয় হয়। জৈব সার ব্যবহার করার ফলে ফুল এবং ফলের সংখ্যা বৃদ্ধি পায়। অনেক সময় দেখা যায় যে অনেক মাটিতে পানি ধারণ ক্ষমতা কমে যায়। যদি আমরা জৈব সার ব্যবহার করি, তাহলে ধীরে 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 এই মাটির পানি ধারণ ক্ষমতাটা বৃদ্ধি পাবে। জৈব সার ব্যবহার করলে আমাদের বিষমুক্ত আমরা সবজি পাবো। যদি কোনো চাষি জৈব সার সঠিকভাবে ব্যবহার করে, তো এইসব উপকারিতা তারা পাবে। যদি এই জৈব সার ব্যবহার করা হয়, তাহলে আপনার যেখানে 5টা সেচ লাগতো, সেখানে দেখা যাবে যে আপনার 3টা সেচ লাগতেছে। 2 নম্বরে যে পানি না থাকার কারণে আপনার ফসলটা নষ্ট হলো, এই ফসলটা আর কি নষ্ট হলো না, তাতে চাষি আর্থিকভাবে কি লাভবান হলো। এক তো ওইখানে আপনার সেচ থেকে লাভবান হলো, 2টা সেচের খরচ তার কম লাগলো। দ্বিতীয়ত তার যে ফসলটা নষ্ট হইলো না, ফসল নষ্ট হলে তাকে কি উৎপাদনটা বৃদ্ধি পেলো, এতে তার আর্থিক সচ্ছলতা বৃদ্ধি পেলো। সব চাষিকে হয়তো আমরা ওইভাবে কনভার্ট করতে পারি না, কিন্তু ব্লকে যত চাষি আছে মোটামুটি চেষ্টা করি তাদেরকে এই বিষয়ে জানানোর জন্য। তারা যদি সঠিক ভালো ভার্মি কম্পোস্ট সেটা যদি ব্যবহার করে কৃষক, তাহলে তারা 100% উপকৃত হবে এবং তাদের কি ফসল উৎপাদন বৃদ্ধি পাবে। এই জন্য আমি আশা করব যে যারা কৃষক আছে তারা ভার্মি কম্পোস্ট ব্যবহার করবে। ডাক্তারি পেশায় এই কৃষকদের নিয়ে যে ভাবতেছেন, এটা দেখে খুবই ভালো লাগতেছে। আমাদের কৃষকের পাশে যে দাঁড়াইছেন কৃষক, এই আমরা অনেক রাসায়নিক সার ব্যবহার করি, ব্যবহার করার পর দেখছে জমির যে স্বাস্থ্যটা দিন দিন খারাপ হয়ে যাচ্ছে। এই জৈব সারটা দিলে আমাদের জমির যে স্বাস্থ্যটা এটা ভালো থাকবে। সব মিলে কৃষক এটা ব্যবহার করলে অনেক উপকৃত হবে। এটা আসলে চেনার উপায়টা হলো, এর রঙটা হবে কালো, ধূসর এবং বাদামি বর্ণের। এই সারটাকে যদি আপনি হাত দিয়ে চাপ দেন, সহজে দলা বাঁধবে না, আর যদিও দলা বাঁধে তাহলে এটা আবার আলগা হয়ে যাবে, কোনো বিশ্রী বা কোনো গন্ধ থাকবে না। এটা মূলত 40 থেকে 45 দিনের মধ্যে এটা তৈরি হবে। এখানে মেন ইয়েটা নির্ভর করবে আপনি যে জায়গাটা গোবর বা ইয়েগুলো সবজির খোসা রাখবেন, সেখানে কেঁচোর পরিমাণ কী রকম থাকবে। যত পরিমাণ কেঁচো থাকবে, দ্রুত খাবে, দ্রুত মল ত্যাগ করবে এবং দ্রুত সারটা তৈরি হয়ে যাবে। আমরা যে চা খাই, চা পাতা, এই চা পাতার মতো দেখতে হবে। তখন আমরা একটা চালুনি দিয়ে ছেলে চালু দিয়ে যখন চালবো, তখন কেঁচোটা উপরে থাকবে, সারটা নিচে চলে যাবে। তখন আমরা একটা প্যাকেটজাত করে বাজারজাত করতে পারবো। গঙ্গাছড়া উপজেলা আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে বা বিভিন্ন প্রকল্প থেকে চাষিদের উদ্বুদ্ধকরণের মাধ্যমে ছোট ছোট কিছু খামার আছে, তবে তার চেয়ে এটা অনেক বড় খামার। আশা করা যাচ্ছে যে এই খামার থেকে যদি উৎপাদন শুরু হয়ে যায়, তা আমাদের চাষিরা অনেক উপকৃত হবে এবং রাসায়নিক সারের উপর চাপ অনেকটা কমে আসবে। দর্শক বন্ধুরা, এতক্ষণ থেকে 3 জন উপসহকারীর সাথে আমরা কথা বলেছি, পরিচয় হয়েছি। সর্বশেষ যিনি আমাদের সাথে রয়েছেন, তিনিই মূলত এই ব্লগের দায়িত্বে রয়েছেন। আমরা তার সাথে একটু পরিচয় হব এবং এই মাজেদা ভার্মি কম্পোস্ট নিয়ে তার একটু মতামত জানার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনার একটু পরিচয় আমরা জানতে চাই। আমার নাম মোহাম্মদ নজরুল ইসলাম, আমি উপসহকারী কৃষি কর্মকর্তা। আমি এই ব্লকের দায়িত্বে রয়েছি। মাজেদা ভার্মি কম্পোস্ট হওয়াতে আমরা এলাকার যা চাষিরা আছে, আমরা সবাই গর্বিত। এখানে যে ভার্মি কম্পোস্টটা হচ্ছে, চাষিরা এখান থেকে নিয়ে যাচ্ছে, সকলেই বিভিন্ন শাকসবজি এবং ফসলে দিচ্ছে, তাতে সকলের উপকার হচ্ছে এবং আগের তুলনায় ফসল বৃদ্ধি পাচ্ছে। চাষিরা দীর্ঘদিন ধরে রাসায়নিক সার ব্যবহার করার কারণে মাটির গুণাগুণ কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। আমার এই ব্লকে এখানে সবচেয়ে বেশি আলু উৎপাদন হয়, আর আলুর জমিতে যদি ভার্মি কম্পোস্ট প্রয়োগ করা হয়, তাতে বিভিন্ন ধরনের রোগের আক্রমণ কম হবে, চাষিরা আসলে ফসল পাবে। আমি চাষিদের উদ্দেশ্যে বলবো, তারা যেন রাসায়নিক সারের পরিবর্তে জৈব সার ব্যবহার করে আর কি, শাকসবজি, তারপর আলু, সকল ধরনের সবজিতে। আমরা সেই মাজেদা ভার্মি কম্পোস্টের যিনি মূল কর্ণধার, আমরা তাকেও পেয়েছি। তার সাথে 2-1টি কথা বলবো, জানার চেষ্টা করব তার এই ভার্মি কম্পোস্ট তৈরি হতে তার অনুভূতিটা কি, কেমন লাগতেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আন্টি? আলহামদুলিল্লাহ। আপনার ছেলে আপনার যে স্বপ্ন পূরণে উদ্যোগ নিয়েছে, এটা আমাকে খুবই ভালো লাগলো। এই যে মাজেদা ভার্মি কম্পোস্টের এত বড় একটি খামার তৈরি হতে এখন আপনাকে কেমন লাগতেছে? খুব ভালো লাগতেছে বাবা। এখনকার বাজারে যা কিছু জিনিস আনি খাই, ফল মূল থাকি, মানে সবজি থাকি, সব কিছু ভেজাল, কোনো স্বাদ পাচ্ছি না। কিন্তু এর আগে থেকে একটু একটু করে করি, আমি দেখছি যে খুব ভালো স্বাদ। খালি
চুলের মধ্যে দেওয়ার সাথে মনে করেন একটু জাল দিলে একবারে মমের মতন হয়ে যায়, এতে কিন্তু খুব স্বাদ লাগে, খুব ভালো। এই জন্য আমার ছেলেকে বলছি যে বাবা আমার এই চাহিদাটা পূরণ করো, কিন্তু এইটা আমার খুব ভালো লাগছে, কিন্তু আমরাও খাবো, পাশাপাশি লোকজন যত মানুষ আছে সবাই জন খায়া বাসে। নিরাপদ জিনিস, নিরাপদ ফলমূল, এটা আপনার ইচ্ছে। এটা আমার ইচ্ছে। আপনার মতো হাজারো মা রয়েছে যারা আসলে ছেলেকে উদ্বুদ্ধ করে এই ধরনের ফার্ম করতে পারে, আবার আমাদের দেশের জন্য বড় ভূমিকা রাখতে পারে। এই ধরনের মাদের উদ্দেশ্যে আপনার কি বলা থাকে? আমি বলি যে এরকম ঘরে ঘরে মা হইলে মনে করেন আমাদের পরিবেশটা খুব ভালো হইতো, সবাই নিরাপদ জিনিস খাইতে পারতো, সবাই মনে করেন ভেজাল মুক্ত থাকি, রোগ ব্যাধি থাকি মনে করেন মুক্ত থাকতো, মানে যে কোনো জিনিস হোক সবগুলোই ভালো পাইতো তারা। সব মায়েরকে আমরা বলি যে ঘরে ঘরে আপনারা এটাই চেষ্টা করে যান। স্বপ্ন আছে যে এটা বড় আকারে আরো করার ইচ্ছে আছে, এটা চাহিদাও অনেক, পাশাপাশি গ্রামবাসী সবাই নিয়ে আর কি এটা দিয়ে উপকার পাচ্ছে, যে আগে যেরকম ফসল পাচ্ছিল তার চেয়ে ভালো পাইছিল, ফলমূল খেয়েও ভালো স্বাদ পাচ্ছে, সবজি টবজি খেয়েও ভালো স্বাদ পাচ্ছে, পাড়াপড়শি সবাই ভালো আর কি নিয়ে মনে করেন অনেক চাহিদা সবাইরই। এখন আস্তে আস্তে বাইরে থেকেও চৈরপাশে আর কি চাহিদা বাড়ছে অনেক, তাই এই জন্যে আমার ইচ্ছে যে এটা আরো বড় আকারে করার ইচ্ছে আছে। আপনি আমাদের জন্য দোয়া করবেন, আপনার ছেলের জন্য দোয়া করবেন। আপনার ছেলে আপনার জন্য যে কাজটি করেছে, আমরা চাই যে এইভাবেই দেশের সব ছেলেরাই মায়ের স্বপ্ন পূরণে এগিয়ে আসুক। এই আশাবাদ ব্যক্ত রেখে আপনাদের শারীরিক সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা দোয়া করেন আমার ছেলের জন্য।